প্রযুক্তি বা ইঞ্জিনিয়ারিং সেক্টরকে অবহেলিত রেখে একটি দেশ কখনোই সামনে যেতে পারবে না। সো আমাদের দেশ প্রযুক্তিতে বা ইঞ্জিনিয়ারিং সেক্টরকে যদি আমরা উন্নতি করতে চাই, তাহলে বেশ কিছু পলিসি নিতে হবে। আমাদের কিছু রিফর্ম দরকার। আর আরেকটা বিষয় হচ্ছে যত দিন যাচ্ছে নতুন প্রযুক্তি আসছে। এই প্রযুক্তিগুলো আ আসার কারণে এবং মানুষের চাহিদার কারণেই কিন্তু প্রযুক্তি আসছে। জীবনটাকে সহজ করার জন্য, টেকসই করার জন্য। আর সুতরাং ইঞ্জিনিয়ারদের চাকরির ধরন পরিবর্তন হচ্ছে। ১০ বছর আগে ইঞ্জিনিয়ারদের চাকরির যে ক্ষেত্র ছিল, বর্তমানে অনেক চেঞ্জ আসছে। আগামী ৫-১০ বছরে আরো বড় পরিবর্তন আসবে। সুতরাং আমাদের এই পরিবর্তনকে মাথায় রেখে নতুন পলিসি নিতে হবে। নতুন পলিসি যেগুলো আমাদের আমরা নিচ্ছি, এগুলো কতটুকু কার্যকর সে ব্যাপারে আমরা আলোচনা করতে চাই। এই আলোচনার মাধ্যমে অনেক কিছু বের হয়ে আসবে, নতুন আইডিয়া আসবে, অনেক ধারণা তৈরি হবে যেগুলো পলিসি মেকার এবং ইঞ্জিনিয়ার কমিউনিটি তাদের ডেভেলপ হবে। ইঞ্জিনিয়ারিং কমিউনিটি ডেভেলপ হলে নতুন কর্মক্ষেত্র তৈরি হবে, দেশের অর্থনীতি উন্নতি করবে, দেশ সামনের দিকে যাবে। সেই জায়গা থেকেই আমরা কথা বলতে চাই। আজকের টপিক আমরা নির্ধারণ করেছি ফ্রম ব্লুপ্রিন্টস টু ব্রেকথ্রুস, রিফর্ম, পলিসি অ্যান্ড দ্য ফিউচার অফ ইঞ্জিনিয়ারিং। মূলত ফিউচার অফ ইঞ্জিনিয়ারিং অথবা রিফর্ম পলিসি যেটা, আমাদের দেশ বিভিন্ন জায়গায় রিফর্ম দরকার, এই ইঞ্জিনিয়ারিং সেক্টরে রিফর্ম দরকার। আর এই বিষয়ের উপর কথা বলবেন স্পেশালিস্ট ইঞ্জিনিয়ার, উনি অনেক সিনিয়র ইঞ্জিনিয়ার, ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ার বলতে পারেন। ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, উনি পিএইচডি মানে ইন্টারন্যাশনাল ডিগ্রি। পাশাপাশি উনি বি ওয়ার্ল্ড নামে একটি অর্গানাইজেশন, সেটার ফাউন্ডিং চেয়ারম্যান। আর আইবির উনি লাইফ টাইম ফেলো। বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং সেক্টর নিয়ে উনি ভাবছেন কিভাবে এখানে ব্রেক থ্রু আনা যায়, এখানে কিভাবে চেঞ্জ আনা যায় এবং মোটামুটি স্টার্ট করলে দেখা যাবে যে সামনের দিকে আমরা এগিয়ে নিতে পারবো। আমরা যদি এখন স্বপ্ন দেখি, পরের জেনারেশন এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তো এখন আমি অনুরোধ করতে চাই রফিক ভাইকে, তার কিনোট স্পিকার যেহেতু উনি, ওনার যে বক্তব্য মোটামুটি সময় লাগবে। তো রফিক ভাই, আপনি আপনার কথা শুরু করবেন প্লিজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। ধন্যবাদ ইঞ্জিনিয়ার আব্দুল হামিদ। আমাকে শোনা যাচ্ছে? জি, আপনাকে শোনা যাচ্ছে। আচ্ছা। ইঞ্জিনিয়ার আব্দুল হামিদ, কনভেনর ন্যাশনাল ইঞ্জিনিয়ার্স অ্যালায়েন্স, আজকের এই সুন্দর আয়োজনের জন্য ইঞ্জিনিয়ার হামিদ, তোমাকে বিশেষভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকের উপস্থিতি সবাইকে শুভেচ্ছা এবং শুভ সন্ধ্যা জানিয়ে আমি আমার আজকের topics from blueprint to breakthrough, reform, policy and future of engineering শুরু করছি। Part 1, lesson from history। আমরা যদি এরা ধরে আসি, ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, সেখানে মেইন এনার্জি এবং টেকনোলজি ছিল স্টিম এবং ট্রান্সফরমেশন ছিল মাসেল টু মেশিন। সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন থেকে আমরা পেয়েছিলাম ইলেকট্রিসিটি, ট্রান্সফরমেশন হয়েছিল মেশিন থেকে মাস প্রোডাকশন। থার্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, সেখান থেকে আমরা এনার্জি এবং টেকনোলজি পেয়েছিলাম ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটিং, যেখান থেকে ট্রান্সফরমেশন হয়েছিল ম্যানুয়াল টু অটোমেটেড। দেন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, যেখানে আমরা ইন্টারনেট, আইওটি, ইন্টারনেট অফ থিংস, এআই, 5G এগুলো পেলাম এনাবলার হিসাবে। এবং ট্রান্সফরমেশন যেটা আমরা বর্তমান জামানায় দেখতে পাচ্ছি, automation, automated, intelligent and connected. How other nations became industrial powers. Compare three historical transformation. Europe, industrial revolution, science, তার মানে ইউরোপ কিন্তু সায়েন্স থেকেই শুরু করেছে আর কি, বলা যায় স্ক্র্যাচ থেকে ইঞ্জিনিয়ারিং, সায়েন্স, দেন ইঞ্জিনিয়ারিং, দেন ম্যানুফ্যাকচারিং, দেন ক্যাপিটাল, দেন মার্কেট। নেক্সট ইউএসএ, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, তারা শুরু করেছে ইনোভেশন থেকে। যে ইনোভেশন কথাটা কিন্তু শুরু হলো এখান থেকে। ইনোভেশন, এন্টারপ্রেনারশিপ, ইউনিভার্সিটিস, ইন্ডাস্ট্রি, মাস প্রোডাকশন, গ্লোবাল মার্কেট। জাপান, মেইজি রেস্টোরেশন,
আপনারা হয়তো শুনেছেন, জাপান কিন্তু একটা ভালো এক্সাম্পল আমাদের এশিয়ানদের জন্য। তারা 1868 শুরু করলো মডার্নাইজেশন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, টেকনোলজি অ্যাবজর্পশন, ইন্ডিজেনাস ক্যাপাবিলিটি। একটু পার্থক্য কিন্তু দেখা যাচ্ছে যে ইউরোপ এবং ইউএসএ থেকে জাপানের যে এভলিউশনটা হলো, তার মধ্যে কিন্তু একটা কথা দেখতে পাচ্ছি, তারা কিন্তু টেকনোলজি অ্যাবজর্পশন করেছে। অ্যাবজর্পশন থেকে তার ইন্ডিজেনাস ক্যাপাবিলিটি, পার্থক্যটা বুঝতে হবে আর কি। 19বিংশ শতাব্দীতে মেইজি রেস্টোরেশন, এটা অন সর্ট অফ রেভলিউশন। আমরা ইউরোপ আমেরিকায় দেখতেছি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, আর তারা করেছে মেইজি রেস্টোরেশন। তারা কিন্তু পিছিয়ে থাকে নাই। দ্য ফরগটেন ব্যাকবোন, স্মল অ্যান্ড মিডিয়াম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আমাদের দেশের পার্সপেক্টিভে, বাট মেনি রিমেইন। আমাদের দেশে যেটা হলো স্মল অ্যান্ড মিডিয়াম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে ইনফর্মাল, লো টেকনোলজি, লো প্রোডাক্টিভিটি, লিমিটেড ফাইন্যান্স, লিমিটেড স্ট্যান্ডার্ডস। আমরা কি চাই? আমাদের প্রপোজ ট্রান্সফরমেশন চাচ্ছি আমরা, ওয়ার্কশপ থেকে আমরা সার্টিফাইড এসএমই চাচ্ছি, ইঞ্জিনিয়ারিং এন্টারপ্রাইজ চাই, ম্যানুফ্যাকচারার চাচ্ছি, টেকনোলজি ডেভেলপার চাচ্ছি। এখন আমরা যদি দেখি বাংলাদেশ, হোয়ার আর উই টুডে, আমরা কোথায় আছি? ক্রিয়েট এ টেকনোলজি ডেভেলপমেন্ট ল্যাডার। আচ্ছা, আমাদের ল্যাডারটা কিরকম? আমরা হলাম টেকনোলজি ইম্পোর্টার পজিশন, ঠিক আছে। আমরা টেকনোলজি ইম্পোর্টার, টেকনোলজি ইউজার, ওকে। ডান দিকে দেখেন, ওকে। আমরা পজিশন, আমরা ওকে। টেকনোলজি অপারেটর, এটা ওকে। টেকনোলজি মেইনটেইনার, পার্সিয়াল, আমাদের পজিশনটা পার্সিয়াল। টেকনোলজি অ্যাডাপ্টেশন, এটাও পার্সিয়াল। টেকনোলজি ডেভেলপার লিমিটেড, টেকনোলজি ক্রিয়েটর, সেখানেও আমাদের পজিশন লিমিটেড। টেকনোলজি এক্সপোর্টার লিমিটেড। Strategic question: how do we move Bangladesh from technology user to technology creator? Part 2, the Bangladesh engineering ecosystem, the missing link. এখন যেটা আমরা কি চাচ্ছি, মিসিং লিঙ্কটা হলো ইঞ্জিনিয়ারিং ইকোসিস্টেম আমাদেরকে জেনারেট করতে হবে। ইঞ্জিনিয়ারিং ইকোসিস্টেম ছাড়া কিন্তু আমরা টেকনোলজি এক্সপোর্টার হতে পারবো না। কি দরকার? এই জন্য আমাদের দরকার ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইকোসিস্টেম দরকার। ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিয়াল একসাথে কাজ করতে হবে। অন্যান্য এলিমেন্ট কি আছে আমি এক এক করে বলছি। গভর্নমেন্ট, প্রফেশনাল ইনস্টিটিউশনস, ইউনিভার্সিটিস অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউশন, industry and manufacturing, SME and engineering workshops, technology providers, market and society, and connecting all of them এর সাথে যুক্ত হবে ফাইন্যান্স, স্ট্যান্ডার্ড, স্কিলস, R&D, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, ডিজিটালাইজেশন, পলিসি, ইনফ্রাস্ট্রাকচার। নেক্সট, ট্রিপল হেলিক্স বাংলাদেশ। ট্রিপল হেলিক্স বলতে কি বোঝায়? ইঞ্জিনিয়ারিং ইকোসিস্টেম এক্সপ্লেইন দ্য ক্লাসিক ট্রিপল হেলিক্স। ইঞ্জিনিয়ারিং ইকোসিস্টেমের মধ্যে কিন্তু আমরা ট্রিপল হেলিক্সে এই উপাদানটা, এলিমেন্টটা আমরা কনসিডার করতে পারি। তার মধ্যে কে কে থাকবে ট্রিপল হেলিক্সে? গভর্নমেন্ট, ইন্ডাস্ট্রি অ্যান্ড ইউনিভার্সিটি। গভর্নমেন্ট থেকে আমরা কি পাবো? গভর্নমেন্ট কি দিবে আমাকে এই ট্রিপল হেলিক্সে? গভর্নমেন্ট থেকে পলিসি আসবে, ফাইন্যান্স আসবে, রেগুলেশন আসবে, ইনফ্রাস্ট্রাকচার আসবে। ইউনিভার্সিটি কি দিতে পারে এখানে? নলেজ, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড ট্যালেন্ট। অ্যান্ড ইন্ডাস্ট্রি থেকে কি আসবে? ম্যানুফ্যাকচারিং, কমার্শিয়ালাইজেশন অ্যান্ড মার্কেট। সো ট্রিপল হেলিক্স প্লাস যদি হয়, আমরা শুধু ট্রিপল হেলিক্সে সীমাবদ্ধ থাকবো না, আমরা ট্রিপল হেলিক্স প্লাস নিয়ে চিন্তা করব। ট্রিপল হেলিক্স প্লাসে কি থাকবে? গভর্নমেন্ট, academia, industry plus professional institutions, society. Here IB can become the professional bridge between academia, government and industry. Next,
what IEB can potentially function. Professional regulator. IEB can be a professional regulator, competency authority, knowledge hub, certification body, industry academia connector, policy advisor, technology assessment platform, engineering innovation catalyst. ইউনিভার্সিটি থেকে আমরা ডিটেলস যাই। ইউনিভার্সিটি আমাদের কি দিতে পারে? ফ্রম ডিগ্রিজ টু টেকনোলজি। আমাদের কারেন্ট মডেলটা কি? কারেন্ট মডেলটা হলো স্টুডেন্ট, তারপর ডিগ্রি, তারপরে জব। কিন্তু আমরা প্রপোজ মডেল চাচ্ছি শুধু আমরা স্টুডেন্ট, ডিগ্রি অ্যান্ড জবের মধ্যে সীমাবদ্ধ থাকবো না। ইউনিভার্সিটি আরো বেশি কিছু করতে পারে, তাদের দায়িত্ব আরো এনহান্স হতে পারে। সেটা হলো স্টুডেন্ট কম্পিটেন্সি, তারা রিসার্চ, প্রোটোটাইপ, industry, product, enterprise. Universities should develop applied research centers, industry-sponsored research, engineering incubators, prototype laboratories, technology transfer offices, industry problem-solving projects, startup innovation program, joint university industry laboratories. Again, the forgotten backbone, small and medium engineering workshop. Bangladesh has thousands of fabrication workshop, machine shop, welding shop, electrical workshops, pump motor repair facilities, boiler pressure vessel workshop, automotive workshop, agricultural machinery manufacturers, construction equipment manufacturers, ship breaking and recycling. Current model taki, current model holo informal, low technology, low productivity, limited finance, limited standards. প্রপোজড মডেলটা কি চাচ্ছি? প্রপোজড ট্রান্সফরমেশন হতে হবে ওয়ার্কশপ থেকে সার্টিফাইড এসএমই, ইঞ্জিনিয়ারিং এন্টারপ্রাইজ, ম্যানুফ্যাকচারার, টেকনোলজি ডেভেলপার। ইন্ডাস্ট্রিয়াল ক্যাপাবিলিটি ডেভেলপমেন্ট মডেল, ওয়ার্কশপ, ইন্ডাস্ট্রিয়াল এসএমই, কোয়ালিটি অ্যান্ড সেফটি সার্টিফিকেশন, মডার্ন ইকুইপমেন্ট, ইঞ্জিনিয়ার প্লাস ইন স্কিল্ড ওয়ার্কফোর্স, প্রোডাক্ট development, testing and accreditation, local market, export. This becomes Bangladesh industrial capability ladder. Part 3, policy and economic engine, যেটা বলছিলাম যে গভর্নমেন্ট যেখানে সাপোর্ট দিতে পারে, এটা সরকারেরই কাজ। পলিসি, from regulation to industrial enablement, government policy should provide industrial policy, engineering policy, technology policy, our research and development policy, SME policy, procurement policy, local content policy, standard policy, skill policy, innovation policy, green industry policy, and so on. The objective holo make it easier to build, test, certify, finance, and commercialize technology in Bangladesh. From measurement to performance-based policy কোর প্রিন্সিপাল। এই টপিকসটা কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে নতুন। এই টপিকসটা আমি ইউই থেকে, ইউনাইটেড আরব এমিরেটস থেকে নেওয়া। সেটা হচ্ছে তাদের একটা কনসেপ্ট আছে আইসিবি, ইন কান্ট্রি ভ্যালু। মানে আপনি ইন কান্ট্রিতে কি ভ্যালু, ডোমেস্টিক মার্কেটে কি ভ্যালু অ্যাড করছেন সেটা কিন্তু তারা মেজার করে তারা ইনসেন্টিভাইজ করে। তো আমরা বাংলাদেশে অনুরূপ প্রপোজ করতে পারি বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ভ্যালু। তো আমি যত ভ্যালু অ্যাড করব তত হায়ার ইনসেন্টিভ, হায়ার ন্যাশনাল ভ্যালু। তার একটা স্কোরিং হতে পারে যে এই ভ্যালুটা যদি 0 থেকে 29 হয়, একটা মেজারমেন্ট, একটা মেকানিজম থাকবে। আর ইন্ডাস্ট্রিয়াল ক্যাপাবিলিটিকে আমরা সেটাকে বলবো ইম্পোর্ট ডিপেন্ডেন্ট। যার স্কোরিং 0 to 29 তাকে আমি বলবো ইম্পোর্ট ডিপেন্ডেন্ট। গভর্নমেন্ট রেসপন্স নর্মাল রেজিম। 30 to 49 লোকাল পার্টিসিপেশন সীমিত আকারে থাকবে, সেখানে আছে। গভর্নমেন্ট থেকে বেসিক সাপোর্ট সে পেতে পারে। আমি ইনসেন্টিভের কথা বলছি। 50 to 64 যদি ওই ভ্যালুতে তার স্কোর হয়, তাকে আমরা বলবো ডেভেলপিং ক্যাপাবিলিটি। গভর্নমেন্ট থেকে সে মডারেট ইনসেন্টিভ পেতে পারে। 65-79 বলবো অ্যাডভান্সড ক্যাপাবিলিটি। সে গভর্নমেন্ট থেকে রেসপন্স পাবে, স্ট্রং ইনসেন্টিভ পাওয়ার সে যোগ্যতা অর্জন করবে। 80 থেকে 89 যদি স্কোর হয় ওই কোম্পানিটার, তাহলে সেটাকে বলবো আমরা হাই ভ্যালু ইন্ডিজেনাস ইন্ডাস্ট্রি।
যেটা জাপান করে দেখাইছিল, ইন্ডিজিনিয়াস মানে লোকাল, স্থানীয় শিল্পে যার অবদান বেশি, সে স্কোরটা যদি 80 থেকে 89 হয়, তাহলে সে গভর্নমেন্ট থেকে প্রিমিয়াম ইনসেন্টিভ পাবে। যদি সে 90 থেকে 100 হয়, তারপর স্ট্র্যাটেজিক ন্যাশনাল ক্যাপাবিলিটি অর্জন করলো ওই ওই ইন্ডাস্ট্রির কোম্পানিটা, অর্গানাইজেশনটা, সে গভর্নমেন্ট রেসপন্স থেকে স্ট্র্যাটেজিক ইনসেন্টিভ পাবে। ইনসেন্টিভ ইনস্ট্রুমেন্ট গুলো কি থাকবে? ট্যাক্স, ভ্যাট, পাবলিক প্রকুরমেন্টে প্রিফারেন্সিয়াল ফাইন্যান্স, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট গ্রান্টস পাবে, অ্যান্ড ট্যাক্স ক্রেডিট পাবে। টেকনোলজি ডেভেলপমেন্ট, এসএমই ডেভেলপমেন্টে গভর্নমেন্ট সহায়তা করবে। বটম লাইন হলো রিওয়ার্ড ভেরিফাইড পারফরমেন্স, নট প্রমিসেস অর পার্মানেন্ট এন্টাইটেলমেন্ট। এটা গ্রান্টেড না, এটা সাবজেক্ট টু ভেরিফিকেশন। হ্যাঁ, এখানে কিছু গাইডলাইন দেওয়া আছে যে এই যে ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিয়াল ভ্যালু ড্রাইভিং বাংলাদেশ ফ্রম ইম্পোর্টার টু টেকনোলজি, আমরা চাচ্ছি যে বাংলাদেশকে ইম্পোর্টার থেকে টেকনোলজি ওনার করতে চাচ্ছি। তো দি ইন্ডাস্ট্রিয়াল ক্যাপাবিলিটি ট্রান্সফরমেশন ইঞ্জিন, সেখানে টেকনোলজি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল প্রোগ্রেশন, টেকনোলজি অ্যাডাপশন, তার মানে এই কোম্পানিগুলো, এই অর্গানাইজেশন গুলো কি করলে তারা এই ভ্যালু অ্যাড করতে পারবে। একটা হচ্ছে ইম্পোর্ট অ্যান্ড অপারেট, একটা আছে। তারপরে বলবো যে না, আমরা নেক্সট টায়ারে যাবো, মডিফাই। সে টেকনোলজি শুধু ইম্পোর্ট করলো না, সে অ্যাডাপশন করলো, সেটাকে মডিফাই করলো, লোকালাইজ করলো। ধরুন একটা গাড়ি কিনে সে স্পেয়ার পার্টস একটু মডিফাই করলো, লোকালি এসে পার্টসটা এখানে এসে তৈরি করলো, ম্যানুফ্যাকচারিং করলো, এইভাবে সে ভ্যালু অ্যাড করতে পারে। টেকনোলজি ডেভেলপমেন্ট, এরপরে সে ডিজাইন করলো, ইঞ্জিনিয়ারিং করলো আর কি। এইভাবে আস্তে আস্তে কিন্তু কোম্পানিগুলো তারা মানে লোকাল মার্কেটে, ইন্ডিজিনাস মার্কেটে সে ভ্যালু অ্যাড করতে পারে। এভাবে যত ভ্যালু অ্যাড করতে পারবে, তত তার স্কোরিংটা বাড়বে। ফাইনালি কি হলো? বাংলাদেশ ডেভেলপ সলিউশনস এই যে ভ্যালু মেজার্স অ্যান্ড অ্যাক্সেলারেটস দিস জার্নি, লোকাল ইঞ্জিনিয়ারিং, লোকাল ম্যানুফ্যাকচারিং। ফাইনালি কি হবে? লোকাল ইঞ্জিনিয়ারিং সে এই করলো, অ্যাডাপ্ট করলো, লোকাল ম্যানুফ্যাকচারিং করলো, লোকাল প্রকুরমেন্ট, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, এসএমই স্কিলস, টেকনোলজি ডেভেলপমেন্ট, হায়ার ডোমেস্টিক ইন্ডাস্ট্রিয়াল ভ্যালু, সেভাবে সে ডোমেস্টিক ইন্ডাস্ট্রিতে বেশি ভ্যালু সে অ্যাড করলো। ফাইনালি কম্পিটিটিভ বাংলাদেশ ইন্টারটি, তখন বাংলাদেশ কি হলো? কম্পিটিটিভ হইলো, বিদেশের মার্কেটের সাথে কম্পিটিশনে যেতে পারলো আর কি। কি মেসেজ? ডোন্ট সাবসিডাইজ ইনএফিসিয়েন্সি, ফাইন্যান্স ক্যাপাবিলিটি ডেভেলপমেন্ট। শুধু ক্যাপাবিলিটি ডেভেলপমেন্টকে আমি ফাইন্যান্স করা হবে, কোনো ইনএফিসিয়েন্সিকে সাবসিডাইজ বা ইনসেন্টিভাইজ করা যাবে না। এটা হয়েছে বটম লাইন। গভর্নমেন্ট প্রকুরমেন্ট অ্যাজ অ্যান ইন্ডাস্ট্রিয়াল পলিসি ইনস্ট্রুমেন্ট, গভর্নমেন্ট এখানে প্রকুরমেন্টে কিছু পলিসি চেঞ্জ করতে পারে। ইনস্টেড অফ লোয়েস্ট প্রাইস উইন্স, সো গভর্নমেন্ট can be changed as move progressively toward ভ্যালু। গভর্নমেন্ট এই প্রকুরমেন্ট পরিস্থিতি নিয়ে সে দেখবে যে কিভাবে সে ভ্যালু অ্যাড করছে। যে মার্কেটে এক উৎপাদন করলো, প্রোডাকশন করলো, তার প্রোডাক্ট কতটা ভ্যালু অ্যাড করলো, কতটা কোয়ালিটি অ্যাড করলো, কতটা লোকাল ক্যাপাবিলিটি সে ওইখানে সে অর্জন করলো, কতটা ইনোভেশন সেখানে আসলো, কতটা লাইফ সাইকেল কস্টে সে কন্ট্রিবিউট করলো। এগুলোর উপরে ভিত্তি করে গভর্নমেন্টের প্রকুরমেন্ট পলিসিটাকে রিডিজাইন করতে হবে, ট্রান্সফরমেশন আনতে হবে। এটা একটা পার্ট অফ ট্রান্সফরমেশন। প্রকুরমেন্ট স্কোরিং কুড ইনক্লুড প্রাইস, কোয়ালিটি, শুধু প্রাইস না, প্রাইস তো থাকবেই, তার সাথে কোয়ালিটি, লোকাল কন্টেন্ট, এইসব ক্রাইটেরিয়া গুলো তার প্রকুরমেন্ট স্কোরিং এর মধ্যে আসতে হবে। ইঞ্জিনিয়ারিং ক্যাপাবিলিটি, ইনোভেশন, সেফটিটা কিন্তু এখানে আছে, সেফটি ভেরি ইম্পর্টেন্ট, প্লাস সাস্টেনেবিলিটি, এগুলো যদি থাকে তার কোম্পানি বা তার প্রোডাক্টের পেছনে যদি এই উপাদানগুলো যুক্ত থাকে, তাহলে সে কিন্তু এক্সট্রা মাইলেজ পাবে, প্রকুরমেন্ট ফ্যাসিলিটি গভর্নমেন্ট থেকে পাবে। Engineering finance, where will the money come from? Build a national engineering innovation and financing architecture. Possible instrument, government R&D fund, engineering innovation fund, SME technology upgrade fund, green industry fund, prototype development fund, university industry research fund, matching grants, venture startup capital, export development support, international climate development finance. আমরা যেটা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, যে গ্রিন ক্লাইমেট ফাইন্যান্স, যাকে বলে জিসিএফ বলা হয়, গ্রিন ক্লাইমেট ফান্ড, জিসিএফ, সেখান থেকেও ফান্ড পাওয়া যেতে পারে। দি প্রিন্সিপাল হলো পাবলিক মানি শুড ডিরিস্ক ইনোভেশন কে রিস্ক ফ্রি করা,
আর প্রাইভেট মানি শুড স্কেল সাকসেসফুল ইনোভেশন। ইনোভেশন ইজ, দেখেন ইনোভেশন কথা কিন্তু বারবার আসতেছে, কিন্তু পৃথিবী বড় বড় উন্নত দেশ যারা উন্নত হয়েছে তারা কিন্তু ইনোভেশনের মাধ্যমে হয়েছে। কিন্তু বড় বড় কোম্পানির সাথে দেখবেন একটা ইনোভেশন সেন্টার থাকে আর কি। আমাদের দেশে আমরা কোথাও দেখবো না যে বড় একটা অর্গানাইজেশন, একটা ইঞ্জিনিয়ারিং অর্গানাইজেশনের সাথে কোনো ইনোভেশন সেন্টার আছে, আমরা দেখবো না। আমি প্রপোজ করছি বাংলাদেশে একটা ইনোভেশন মিনিস্ট্রি থাকা দরকার। তারা সব ইনোভেশন হলো একটা একটা নার্ভাস সেন্টার, নার্ভ সেন্টার, এরা সবকিছুকে সমন্বয় করবে, ইন্টেলিজেন্সকে, নলেজকে, উইজডমকে সমন্বয় করে। যেমন আমাদের দেশের সায়েন্স ল্যাবরেটরি, এটা নাম চেঞ্জ করে ইনোভেশন সেন্টার হতে পারে, যেখানে গবেষণা হবে, R&D থাকবে, ইনোভেশন মিনিস্ট্রি হতে পারে। আমি আরো বলবো যে সবকিছু গভর্নমেন্টকে করতে হবে কেন, যারা অপোজিশন আছেন তারাও এগুলো কাজগুলো করতে পারেন, অ্যাজ এ শ্যাডো মিনিস্ট্রি, ইনোভেশন মিনিস্ট্রি একটা হতে পারে আর কি। আমি বাইরে কাজ করেছি, দেখেছি আবুধাবিতে বা দুবাইতে, ওদের যত বড় 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 কোম্পানি তাদেরকে ইনোভেশন সেন্টার থাকে আর কি। এটা একটা নার্ভ সেন্টারের মধ্যে কাজ করে, ইনোভেশন সেন্টার, ইনোভেশন মিনিস্ট্রি। এইসব নতুন থটস, এই নতুন থট গুলো আমাদের ম্যানেজমেন্টে যুক্ত হতে হবে, তখন আমরা কিছু নতুন কিছু সেখান থেকে আশা করতে পারি আর কি। ফ্রম রিসার্চ টু মার্কেট, দিস মিসিং ব্রিজ, বাংলাদেশ ফান্ডামেন্টাল প্রবলেম হলো রিসার্চ এবং কমার্শিয়ালাইজেশন। therefore establish R&D প্রোটোটাইপ, বারবার আসতেছে R&D, এই R&D গুলো কিন্তু থাকতে পারে ইনোভেশন সেন্টারের অধীনে। প্রোটোটাইপ, টেস্টিং, প্রোটোটাইপ হয়তো আপনি জানেন যেমন পাইলট প্রজেক্ট, কোনো কিছু মডেল তৈরি করা, এটাকে প্রোটোটাইপ বলে। টেস্টিং, সার্টিফিকেশন, কমার্শিয়ালাইজেশন, স্কেল আপ, এক্সপোর্ট, দিস শুড বি ইনস্টিটিউশনালাইজড। স্ট্যান্ডার্ড টেস্টিং এন্ড অ্যাক্রিডিটেশন, এখানে আমাদের যথেষ্ট দুর্বলতা আছে আমাদের দেশে। স্ট্যান্ডার্ড টেকনোলজি ক্যান নট বিকাম অ্যান ইন্ডাস্ট্রি উইদাউট ট্রাস্ট। ট্রাস্টটা কোথেকে আসবে? স্ট্যান্ডার্ড থেকে আসবে, টেস্টিং, অ্যাক্রিডিটেশন এখান থেকে আসবে। যে তোমার আমার একটা প্রোডাক্ট, এটা ব্র্যান্ডটা কই, তার প্রমাণটা কি? এটা কি স্ট্যান্ডার্ডাইজড করা হয়েছে, বা এখানে কোনো সার্টিফিকেট অফ কনফার্মেন্স আছে? এখানে ইন্টারন্যাশনাল কোনো বডির, কোনো প্রফেশনাল বডির সার্টিফিকেশন আসে? এগুলো যখন দেখবো তখন ট্রাস্ট আসবে, তাই না? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো কি করতে হবে আমাদের? উই হ্যাভ টু বিল্ড ডিজাইন এন্ড ম্যানুফ্যাকচারিং স্ট্যান্ডার্ড, টেস্টিং ল্যাবরেটরি, সার্টিফিকেশন, অ্যাক্রিডিটেশন, এইসব টেস্টিং ল্যাবরেটরি, এইসব জিনিস কিন্তু থাকতে পারে আন্ডার ইনোভেশন সেন্টার। সার্টিফিকেশন অ্যান্ড অ্যাক্রিডিটেশন, মার্কেট অ্যাকসেপ্টেন্স, এক্সপোর্ট, ফাইনাল এক্সপোর্ট, পটেনশিয়াল ইকোসিস্টেম ইনভলভিং, এখানে বিএসটাই কাজ করতে পারে, অ্যাক্রিডিটেশন ইনস্টিটিউশন কাজ করতে পারে, ইউনিভার্সিটিস অ্যান্ড প্রফেশনাল বডিজ লাইক আইবি এখানে যুক্ত হতে পারে, ইন্ডাস্ট্রি, ইন্ডিপেন্ডেন্ট টেস্টিং ল্যাবরেটরিজ। But for human capital, engineering workforce, the future, move from qualification, this is very important, এই স্লাইডটা কিন্তু কোয়ালিফিকেশন বেসড ওয়ার্কফোর্স, আমরা এখন আছি কিন্তু কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স বেসড ওয়ার্কফোর্স আছি। এখানে ট্রান্সফরমেশন করে আমাদের যেতে হবে কম্পিটেন্সি বেসড ওয়ার্কফোর্স। তো কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স বেসড ওয়ার্কফোর্স থেকে আমরা যেতে চাই কিসে? কম্পিটেন্সি বেসড ওয়ার্কফোর্স। কম্পিটেন্সি ফ্রেমওয়ার্ক থাকতে হবে, সেখানে কি থাকবে? কম্পিটেন্সি ফ্রেমওয়ার্ক সে ডিল করবে ফোকাস, নলেজ, স্কিল, এক্সপিরিয়েন্স, বিহেভিয়ার, এথিক্স, সেফটি, ডিজিটাল ক্যাপাবিলিটি, and introduce national engineering competency matrix. আমাদের দেশে কি আছে? ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কম্পিটেন্সি ম্যাট্রিক্স থাকতে হবে। এটা ন্যাশনাল কম্পিটেন্সি ইঞ্জিনিয়ারিং কম্পিটেন্সি ম্যাট্রিক্স যদি না থাকে আমরা কিন্তু সামনে এগোতে পারবো না, আমরা যেখানে আছি সেখানে থাকবো এবং আস্তে আস্তে পিছিয়ে থাকবো আর কি। ইনোভেশন সেন্টার একটা নতুন কনসেপ্ট, ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কম্পিটেন্সি ম্যাট্রিক্স এটা একটা নতুন কনসেপ্ট। তারা কিভাবে সাপোর্ট করতে পারে? ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট কম্পিটেন্সি ম্যাট্রিক্স সাপোর্ট করতে পারে কিভাবে? This could support recruitment, promotion, certification, licensing, training, career progression, accountability, productivity. Training the workforce, engineer, technician, and artisan. Do not focus only on university engineers. Create 3 connected layers. First level on engineer, তারা কি করবে? ডিজাইন, অ্যানালিসিস, ইনোভেশন করবে, সেভাবে তাদেরকে তৈরি করতে হবে। লেভেল 2 আমাদের দরকার টেকনোলজিস্ট, টেকনিশিয়ান, অপারেশন, মেইনটেনেন্স, প্রোডাকশন। লেভেল 3 স্কিলড আর্টিসান। লেভেল 3 স্কিলড আর্টিসান লাগবে, ফ্যাব্রিকেশন, ইনস্টলেশন, ফিল্ড এক্সিকিউশন টুগেদার। নলেজ, বারবার কিন্তু নলেজ কথাটা কিন্তু আসছে। নলেজ মানে আমার নোহাউ থাকতে হবে, আপনি যে বিজনেসটা করতেছেন তার নোহাউটা আপনাকে জানতে হবে কিন্তু। নলেজ, টেকনোলজি, হ্যান্ডস অন স্কিল সবকিছু মিলে হবে ইন্ডাস্ট্রিয়াল ক্যাপাবিলিটি।
সেফটি ফর দ্য মার্জিনালাইজড অ্যান্ড ইনফর্মাল ওয়ার্কফোর্স, এখানে আমাদের বাংলাদেশ অনেকটা পিছিয়ে আছে। এ ভেরি ইম্পর্টেন্ট সোশ্যাল ডাইমেনশন। টার্গেট কারা আমাদের টার্গেট থাকবে? স্মল ওয়ার্কশপ, কনস্ট্রাকশন ওয়ার্কার্স, ইনফর্মাল মেকানিক্স, ওয়েল্ডার্স, ইলেকট্রিক্যাল ওয়ার্কার্স, এগ্রিকালচারাল মেশিনারি অপারেটর্স, স্মল ইন্ডাস্ট্রিয়াল অপারেটর্স। তাদেরকে টার্গেট করে আমরা কি করতে পারি? ক্রিয়েট আ সেফটি টু অল প্রোগ্রাম, সেফটি টু অল, সবাইকে আমরা সেফটি ট্রেনিংটা দেব। ইউজিং কিভাবে আমাদের টুলটা ওয়েটা কি হবে? ইউজিং মোবাইল ট্রেনিং ইউনিটস, রিজিওনাল ট্রেনিং হাবস in Bangla language, digital content, AI-based learning in assistance, IoT-enabled safety monitoring, আমরা এইসব টুলগুলো ব্যবহার করতে পারি। and micro certification, এগুলো হচ্ছে সীমিত আকারে হচ্ছে। Part 5, digital and AI enablement, এটা সব জায়গাতে লাগবে। AI and IoT, হ্যাঁ, AI and IoT ইকো হচ্ছে নাকি? ব্রিঙ্গিং ইঞ্জিনিয়ারিং এক্সপার্টাইজ টু রিমোট বাংলাদেশ, আমরা ইঞ্জিনিয়ারিং এক্সপার্টটাকে আমরা একদম বাংলাদেশের রিমোটে নিয়ে যেতে পারি থ্রু এআই অ্যান্ড আইওটির মাধ্যমে। রিজিওনাল ইঞ্জিনিয়ারিং কমিউনিকেশন হাব থাকবে, সেন্ট্রাল ইঞ্জিনিয়ারিং হাব থাকবে, তার সাথে ডিভিশনাল হাব থাকবে, ডিস্ট্রিক্ট হাব থাকবে, রিমোট ইন্ডাস্ট্রি ওয়ার্কশপ সাপোর্ট থ্রু, আমরা এআই আইওটির মাধ্যমে সাপোর্ট দিয়ে আমরা এরকম একটা হাব তৈরি করে একদম সেন্ট্রালের সাথে আমরা উই ক্যান গেট কানেক্টেড, উই ক্যান গেট ইন্টিগ্রেটেড। For example, a small workshop in Bagherhat faces a machine failure. সে আইওটি ডাটার মাধ্যমে, এআই ডায়াগনোসিসের মাধ্যমে সে রিজিওনাল ইঞ্জিনিয়ারের সাথে কানেক্টেড হতে পারে, সেখান থেকে স্পেশালাইজড ইঞ্জিনিয়ার থেকে সলিউশন আসতে পারে। দিস ক্রিয়েট এ ডিস্ট্রিবিউটেড ইঞ্জিনিয়ারিং সাপোর্ট নেটওয়ার্ক। এনআরবি ইঞ্জিনিয়ারিং ও নলেজ নেটওয়ার্ক, নন রেসিডেন্ট বাংলাদেশি, তাদের অনেক ইঞ্জিনিয়ার আমাদের বাইরে কাজ করে, তাদের সাপোর্ট আমরা দিতে পারি। বাংলাদেশ সাথে মেজর রিসোর্স আউটসাইড বাংলাদেশ, non-resident Bangladeshi engineers. Create NRB engineering knowledge and technology network. NRB can support, কোথায় কাছে সাপোর্ট দিতে পারে? তারা টেকনোলজি ট্রান্সফার করতে পারে, মেন্টরিং করতে পারে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে কন্ট্রিবিউট করতে পারে, ইনভেস্টমেন্টে হেল্প করতে পারে, ডিজাইন এক্সপার্টাইজ, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, মার্কেট অ্যাক্সেস, জয়েন্ট ভেঞ্চার, ট্রেনিং, ইউনিভার্সিটি কোলাবোরেশন, গ্লোবাল সাপ্লাই চেইন কানেকশন। সো আমরা নট সিম্পলি ব্রেন ড্রেন, আমরা মানে যারা বাইরে আছেন তাদেরকে ব্রেন ড্রেন না বলে, বাট আমরা বলতে পারি ব্রেন সার্কুলেশন, নলেজ ট্রান্সফার, টেকনোলজি ট্রান্সফার। তাদের যদি আমরা যদি এই ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং ইকোসিস্টেমের মধ্যে নিয়ে আসতে পারি আমাদের এনআরবি ইঞ্জিনিয়ারদের, তাহলে আমরা সেখান থেকেও ভ্যালু অ্যাড করতে পারি আমাদের ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং ইকোসিস্টেমে। Part 6, গ্রিন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এটা আমাদের বর্তমানে খুব একটা থ্রাস্ট সেক্টর, শুধু আমাদের দেশের রেসপেক্ট না, ওয়ার্ল্ডের রেসপেক্টে। ক্লিন ইন্ডাস্ট্রি ফ্রম পাইলট টু ইন্ডাস্ট্রি, ইউজ ওয়েস্ট টু এনার্জি অ্যাজ ওয়ান পাইলট, potential pilot areas, waste to energy, solar manufacturing, solar irrigation, biogas, energy and efficiency, green hydrogen, industrial waste cycling, electric mobility, circular economy model, government pilot fund, university R&D, industry partner, IB technical oversight করতে পারে, এখানে পাইলট প্রজেক্ট হতে পারে, পারফরমেন্স এভালুয়েশন, কমার্শিয়াল স্কেল আপ। Public-private partnership for engineering development, government policy infrastructure seed funding করবে, university research and talent, IB করতে পারে, professional standard, competency, technical governance, industry support দিতে পারে, investment, industry এখানে ইনভেস্টমেন্ট করতে পারে, ম্যানুফ্যাকচারিং করতে পারে, মার্কেট দিতে পারে, আর ব্যাংক ফাইন্যান্স করতে পারে। এনআরবি টেকনোলজি অ্যান্ড ইন্টারন্যাশনাল মার্কেট দিতে পারে, সোসাইটি ডিমান্ড, সোশ্যাল অ্যাকসেপ্টেন্স, দিস বিকাম ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং ডেভেলপমেন্ট পার্টনারশিপ, সকলে মিলে একসাথে কাজ করা হয় পার্টনারশিপের মাধ্যমে। Part 7, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ইম্প্যাক্ট কি হবে? What will Bangladesh will gain? Bangladesh will gain economic, import substitution, export growth, productivity, industrial diversification হবে এর মাধ্যমে, SME গ্রোথ হবে, ফরেন এক্সচেঞ্জ সেভিংস হবে, টেকনোলজি এক্সপোর্ট হবে, এমপ্লয়মেন্ট জেনারেট করবে, ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান তারা বেশি চাকরি পাবে, স্কিল ওয়ার্কার্স তৈরি হবে, রিসার্চার, এন্টারপ্রেনার্স, ডিজিটাল স্পেশালিস্ট। সোশ্যাল কিভাবে বেনিফিট হবে? বেটার সেফটি, বেটার ওয়েজেস, রিজিওনাল ডেভেলপমেন্ট হবে, ইউথ এমপ্লয়মেন্ট হবে, উমেন্স পার্টিসিপেশন হবে, ইনক্লুশন অফ মার্জিনালাইজড ওয়ার্কার্স,
স্ট্র্যাটেজিক টেকনোলজি সভারেন্টি আসবে, ফাইনালি ন্যাশনাল রেজিলিয়েন্স আসবে, সেলফ রিলিয়েন্স আসবে, রিলিয়েন্স আসবে। বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ট্রান্সফরমেশন রোডম্যাপ আমরা 10 ইয়ার্স রোডম্যাপ ধরতে পারি। ফেজ 1 ফাউন্ডেশন 26 থেকে 27, এখানে ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং ক্যাপাবিলিটি অ্যাসেসমেন্ট হবে, কম্পিটেন্সি ফ্রেমওয়ার্ক তৈরি হবে, ইঞ্জিনিয়ারিং ইকোসিস্টেম ম্যাপিং, পলিসি রিফর্ম, আইবি ট্রান্সফরমেশন, ইউনিভার্সিটি ইন্ডাস্ট্রি পার্টনারশিপ, আইডেন্টিফাই প্রায়োরিটি সেক্টরস। ফেজ 2 তে ক্যাপাবিলিটি বিল্ডিং হবে, ফেজ 3 তে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে, ফেজ 4 এ টেকনোলজি নেশন হবে। আমরা আলটিমেটলি ফেজ 4 এ যখন আসবো 2034 থেকে 2036 আমরা কি পেলাম? টেকনোলজি ইউজার থেকে টেকনোলজি অ্যাডাপ্টার হলাম, অ্যাডাপ্টার থেকে আমরা টেকনোলজি ডেভেলপার হলাম, আর টেকনোলজি ডেভেলপার থেকে আমরা টেকনোলজি ক্রিয়েটর হলাম, ফাইনালি আমরা টেকনোলজি এক্সপোর্টার হতে পারলাম আর কি। আমাদের আলটিমেট গোল থাকবে টেকনোলজি নেশন হওয়া, আমরা টেকনোলজি এক্সপোর্ট করব, শুধু টেকনোলজি ইউজ করব না আর কি। নেক্সট স্লাইড, গভর্নেন্স, ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কাউন্সিল। গভর্নেন্সটা কিভাবে হবে? এটা গভর্নমেন্ট এখানে নেতৃত্ব দিতে পারে, তার সাথে থাকবে এই ইকোসিস্টেমে থাকবে আইবি থাকবে, ইউনিভার্সিটিস থাকবে। আইবি বলতে আইবি সব প্রফেশনাল বডি এখানে থাকবে, এই ইউনিভার্সিটিস, ইন্ডাস্ট্রি, এসএমই, ফাইন্যান্স মানে ব্যাংক ইনস্টিটিউশন থাকতে পারে, রিসার্চ, নন রেসিডেন্ট বাংলাদেশ স্ট্যান্ডার্ড বডিজ একসাথে মিলে কাজ করতে পারে। এখানে গভর্নমেন্ট এখানে নেতৃত্ব দিতে পারে উইথ এ প্রফেশনাল প্রোগ্রাম ম্যানেজমেন্ট অফিস, তার সাথে একটা প্রফেশনাল প্রোগ্রাম ম্যানেজমেন্ট থাকবে, পিএমও, প্রফেশনাল প্রোগ্রাম ম্যানেজমেন্ট অফিস থাকবে গভর্নমেন্টের সাথে। ইচ ইনিশিয়েটিভ গেটস ওনার, টার্গেট, বাজেট, টাইমলাইন, কেপিআই, অ্যাকাউন্টেবিলিটি। এবার আমরা আসি কেপিআই। কেপিআই এর ক্ষেত্রে কিন্তু আমরা বাংলাদেশ অনেকটা পিছিয়ে বলবো। কোনো প্রাইভেট অর্গানাইজেশন কেপিআই ব্যবহার করে, সরকারি অর্গানাইজেশনগুলো কেপিআই ব্যবহার করে না। কিন্তু আমাদের এইরকম ইনিশিয়েটিভ, আমরা যদি কোনো ইনোভেটিভ কিছু করতে চাই, যদি ট্রান্সফরমেশন রিফর্ম করতে চাই, কেপিআই কিন্তু মাস্ট। আমাদের ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং ট্রান্সফরমেশন ড্যাশবোর্ডে আমরা কেপিআইটা কিরকম হবে আমি এখানে একটু উল্লেখ করেছি। মেজার দ্য প্রোগ্রাম অ্যানুয়াল, আমাকে মেজার করতে হবে। আমাদের হয়েছে যে কেপিআইয়ের উদ্দেশ্য হলো পারফরমেন্স মেজার করা, পারফরমেন্স মেজারমেন্ট মেকানিজমকে বলা হয় কেপিআই, পারফরমেন্স মেজারমেন্ট মেকানিজম। কিসের মাধ্যমে আমরা সেটা করতে পারি? অ্যাচিভেবল অবজেক্টিভ দিয়ে আর কি। ইন্ডিকেটর গুলো কি? ইঞ্জিনিয়ারিং অ্যান্ড R&D এক্সপেন্ডিচার, পার্সেন্টেজ অফ জিডিপি তার কত হতে পারে, একটা টার্গেট থাকবে। ইউনিভার্সিটি ইন্ডাস্ট্রি প্রজেক্টস কয়টা, একটা নাম্বার দিয়ে আমরা সেটা ঠিক করব। প্যাটেন্টস নাম্বার, লোকাল টেকনোলজি প্রোডাক্টস নাম্বার, সার্টিফাইড ইঞ্জিনিয়ারিং এসএমইস নাম্বার কতটা হবে, একটা নাম্বার থাকবে ইয়ারলি। লোকাল কন্টেন্ট ভ্যালু, টেকনোলজি এক্সপোর্টস কত হলো, এটা ইউজডিতে হতে পারে, টাকায় হতে পারে ইন টার্মস অফ মানি। স্কিলড ওয়ার্কার্স ট্রেন কতজন হলো, ইঞ্জিনিয়ারিং স্টার্টআপস কতটা হলো, উমেন মার্জিনালাইজড ওয়ার্কার্স কতটা ট্রেনিং পেলো, ক্লিন ইন্ডাস্ট্রি পাইলটস। এভাবে একটা মানে অবজেক্টিভ ঠিক করে দেওয়া হবে বাৎসরিক, এবং সেটা অ্যাচিভমেন্টের উপরে ডিপেন্ড করবে সে কতটা পার্সেন্টেজ স্কোর পেলো, কেপিআই কত হলো, এবং কেপিআই এর ভিত্তিতে মূল্যায়ন করা হবে আর কি। এটা একটা পার্ট অফ অ্যাকাউন্টেবিলিটি। ফাইনাল ট্রান্সফরমেশন ইকুয়েশন কি হলো? বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ট্রান্সফরমেশন, এখানে যুক্ত থাকবে পিপল, কম্পিটেন্সি। এতক্ষণ যেটা আলাপ করলাম যদি সামারাইজ করি তাহলে আমরা এখানে হবে, এখানে পিপল যুক্ত থাকবে, কম্পিটেন্সি, ইউনিভার্সিটিস, আইবি, ইন্ডাস্ট্রি, এসএমইস, R&D, টেকনোলজি, স্ট্যান্ডার্ডস, ফাইন্যান্স, পলিসি, এআই অ্যান্ড ডিজিটালাইজেশন, এনআরবি নলেজ, গ্লোবাল মার্কেট অ্যাক্সেস। সেখান থেকে আসবে ইন্ডাস্ট্রিয়াল। সবাই যদি একসাথে মিলে আমরা কাজ করতে পারি তাহলে সেখান থেকে আউটপুটটা কি আসবে? ইন্ডাস্ট্রিয়াল আউটকাম, যেটা আসবে আউটকাম বলবো, ইন্ডাস্ট্রিয়াল ক্যাপাবিলিটি আসবে, টেকনোলজিক্যাল সেলফ রিলায়েন্স আসবে, স্বয়ংসম্পূর্ণতা হবে, ইনোভেশন, আবার সেই ইনোভেশন, এমপ্লয়মেন্ট জেনারেট হবে, ইকোনমিক প্রসপারিটি আসবে। অ্যাট দ্য এন্ড অফ ফাইনালি আমরা হোয়াট উইল গেইন? টেকনোলজি ইম্পোর্টার থেকে আমরা টেকনোলজি ধাপে ধাপে টেকনোলজি ইউজার, সেখান থেকে আমরা টেকনোলজি অ্যাডাপ্টার হব, সেখান থেকে ইন্টিগ্রেটর হব, তারপরে টেকনোলজি ডেভেলপার হব, আমরা টেকনোলজি ক্রিয়েটার, ফাইনালি টেকনোলজি এক্সপোর্টার। ফাইনালি ইন দ্য রেস অফ এক্সিলেন্স there is no finish line. Thank you for your attention. Okay, আমার
স্পিচ এখানে শেষ। ধন্যবাদ এতক্ষণ আপনাদের মনোযোগ সহকারে শোনার জন্য। হ্যাঁ, ইঞ্জিনিয়ার হামিদ, আমি শেষ করলাম। রফিক ভাই অনেক ধন্যবাদ, অনেক ইনফরমেটিভ ছিল। আপনার এখানে প্রচুর তথ্য আছে, বিশেষ করে ইনোভেশন এবং ট্রান্সফরমেশনের ক্ষেত্রে